ইন্ডিয়ান ফুটবলে এরকম অনেকবার হয়েছে, কখনো আমরা আমাদের প্লেয়ারদের কোয়ালিটিকে, স্কিলকে বা ম্যাচে যে কম্পিটিটিভ অ্যাপ্রোচ থাকে তাকে দোষ দিয়েছি। আবার এমনও সময় হয়েছে যে আমরা আমাদের নিজেদের ভাগ্যকে দোষ দিয়েছি। কিন্তু এইবারে এএফসি আন্ডার 23 এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে আমাদের এই গ্রুপটাতে যা হলো, সেখানে প্লেয়ারদেরকে তো দোষ দেওয়া যাবেই না, ভাগ্যকেও আমি অন্তত দোষ দেবো না। কারণ তুমি ভালো খেলার পরেও যদি রবড হয়ে যাও, যদি স্ক্যাম হয়ে যায় এবং যদি জোর করে একটা ড্র হওয়া ম্যাচ হারিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে কাউকেই দোষ দেওয়া যায় না। দোষ যদি যায় তাহলে পুরো কনফেডারেশনের ওপর যাবে। দোষ যদি যায় তাহলে অবশ্যই যারা হোস্ট নেশন রয়েছে, যারা এই স্ক্যামটা করলো, তাদের ওপর যাবে। কারণ আজকে ব্রুনাইকে ফার্স্ট হাফে আমরা 3-0 গোলে লিড রেখেছি ম্যাচটা। সেকেন্ড হাফ এই মুহূর্তে চলছে, আমি যখন ভিডিও বানাচ্ছি। খেলা দেখার ইচ্ছা প্লেয়ারগুলোর জন্য থাকলেও বর্তমান সিচুয়েশনের উপর সিরিয়াসলি নেই। কারণ এই ম্যাচটা আমরা হার্ড ফাইট করে বা যে রেজাল্টেই জিতি না কেন, অন্তত পক্ষে এএফসি আন্ডার 23 এশিয়ান কাপে যাওয়ার যে শেষ সুযোগটা ছিল, সেটা আমাদের হাত থেকে অলমোস্ট বেরিয়ে গেছে। কারণ অন্যদিকে বিভিন্ন ধরনের গট আপ চলছে, কিন্তু এএফসি কিছু দেখেও দেখে না। অস্ট্রেলিয়া চায়না ম্যাচটা দেখে নাও, একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ম্যাচের শেষের দিকে অস্ট্রেলিয়ার প্লেয়াররা নিজেদের মধ্যে খেলছে। এবার ন্যাচারালি অস্ট্রেলিয়া এমন একটা দেশ যারা অলওয়েজ কিছু ডিসগ্রেসফুল কাজকর্ম করে থাকে, সেটা যে কোনো স্পোর্টসেই হোক না কেন। ইভেন তার সাথে চায়না আবার আরেক ধাপ উপরেও, তারা তো শুধু স্পোর্টসে না, গোটা পৃথিবীর যে কোনো কাজেই যদি ডিসগ্রেসফুল কাজকর্মের একটা তালিকা বানানো যায়, তাহলে চায়না মোটামুটি ওপরের দিকে থাকবে, খুব ভালোভাবে থাকবে। নিজেদের পজিশনটাকে সেইভাবে ওরা ধরে রাখে। এবার সেই দূরে দেশ যখন দেখে যে আমরা দুজনেই যাব, চলো ভাই, তখন নিজেদের মধ্যে একটা গট আপ করে ম্যাচ খেলে নেয়। এবং তার সাথে আরও বিভিন্ন রকম ইস্যুস রয়েছে। এই যে টুর্নামেন্টটা গেল, যে কোয়ালিফিকেশন রাউন্ডটা গেল, অনেক দিন মনে থাকবে। কারণ আশা ছিল প্রথমবারের মতো আমরা মেন রাউন্ডে কোয়ালিফাই করতে পারবো, সেটা হলো না। এবং ভাগ্যের পরিহাসই বলবো শেষ অবধি, যে এই ছেলেগুলো ভালো খেলার পর, ভালো ফুটবল তুলে ধরার পর, স্কিল দেখানোর পর, কম্প্যাক্টনেস দেখানোর পর, কম্পিটিটিভ অ্যাপ্রোচকে হাই লেভেলে রাখার পরেও এরা কোথাও আলটিমেট যেতে পারছে না। এরা ব্যর্থ হয়নি, এদেরকে জোর করে যেতে দেওয়া হলো না। তো দেখা যাক ফাইনালি কী হয়, টেবিলের আকার কি দাঁড়ায়। আমার অন্তত পক্ষে আর এই মুহূর্তে আশা নেই যে আমরা এএফসি আন্ডার 23 এশিয়ান কাপে রিচ করতে পারবো বলে। অন্তত পক্ষে একটা স্পটের জন্য যাদের সাথে ফাইট রয়েছে, সেই ম্যাচগুলোর রেজাল্টও যে কোথাও নিরপেক্ষ হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে তাদের সাথে গোল ডিফারেন্সটা আমাদের অনেক হাই। মানে এখন যা স্ট্যাটাস, আমাদেরকে প্রায় 8টা-9টা গোল করতে হবে এখনও, তাহলে আমরা গোল ডিফারেন্সটা অনেকটা এগিয়ে থাকবো। যদি সেই দুটো টিম হেরে যায়, মানে ইরান এবং তার সাথে তুর্কমেনিস্তান, তারা দুজনে যদি হেরে যায়, আর যদি আমরা এখন যা সময় বেঁচে রয়েছে, আর হয়তো আধ ঘন্টা ম্যাক্সিমাম বেঁচে রয়েছে, আমরা যদি 8টা-9টা গোল করতে পারি, তাহলে হয়তো আমরা যেতে পারবো। জানি না এই ধরনের কিছু মিরাকেল ঘটবে কি না। আর ঘটলেও বাকিদের ওখানে যে কোথাও গট আপ বা স্ক্যাম হবে না, তার কিন্তু কোনো রকম ঠিক নেই। আসবো এই ভিডিওর মেন টপিকগুলোতে। বেশ কিছু প্লেয়ার রিলেটেড কথা রয়েছে, সব নিয়েই শেয়ার করব। যা কিছু আপডেটস রয়েছে, যা কিছু ওপিনিয়ন্স রয়েছে। ওয়েলকাম টু বং পিএনপিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও। অ্যান্ড ডেফিনেটলি শেষ অবধি দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই কথা বলবো দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে নিয়ে। আপাতত অ্যাপোয়েল এফসিতে সই করেছে এই সিজনের জন্য, ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পর। গ্রিসের খুব কাছাকাছি থাকবে, সাইপ্রাসে থাকবে। সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাব অ্যাপোয়েল এফসি সফল ক্লাবেদের মধ্যেই ধরা হয় তাদের। এবং সেই জায়গাতে সিগনেচার করার ফলে বাড়ির কাছাকাছি থাকতে পারবে। অর্থাৎ যে নিউজ বা যে রিপোর্ট বেরিয়ে এসেছিল যে কোথাও ফ্যামিলির কাছাকাছি থাকা, যেহেতু তার আবারও সন্তান হয়েছে, সেই ফ্যামিলির টানেই তার আবারও দেশে ফিরে যাওয়া। তো দেশের খুব কাছাকাছি থাকবে। সাইপ্রাস এবং গ্রিস আমরা জানি যে বর্ডার শেয়ার করে, তো বাড়ি থেকে আমার মনে হয় না যে তার ক্লাবের যে লোকেশন রয়েছে সেটা খুব একটা দূর বলে। তো সেই কারণেই যে তার বাড়ি ফিরে যাওয়া এবং প্রায় অলমোস্ট বলা চলে যে লোকাল ক্লাবেই সিগনেচার করা, সেটাই কিন্তু এই মুহূর্তে প্রমাণ হলো। আগেও বলেছিলাম যে কোন যুক্তিটা সামনে আসে সেটাই দেখার বিষয় হবে। তো যারা বলেছিল বা যারা রিপোর্ট করেছিল যে ফ্যামিলি ওয়াজ দ্য মেন রিজন, তারাই কিন্তু এই ক্ষেত্রে থামস আপ দেখাতে পারবে। এরপর অবশ্যই যে প্লেয়ারকে নিয়ে বলতে হবে সেটা হচ্ছে কনর সিল্ডস। কনর সিল্ডসের সাথে কিন্তু বেশ কিছু আইএসএল ক্লাবের কথাবার্তা শুরু হয়েছে। চেন্নাইয়ের এফসি থেকে বেরিয়ে যাওয়ার পর সেই অর্থে কোথাও লিঙ্ক আপ বা কোথাও যোগ দিয়েছে বলে শোনা যায়নি। অনেক প্লেয়ার বেরিয়ে যাওয়ার পর থাইল্যান্ডে, মালয়েশিয়াতে এইসব বিভিন্ন লিগে জয়েন করেছে, বাট এখনও অবধি কনর সিল্ডস কোথাও কিন্তু জয়েন করেনি। আর বেশ কিছু আইএসএল ক্লাবে শোনা যাচ্ছে তার কাছে অফার গেছে। ইভেন চেন্নাইয়ের এফসি
তারাও কিন্তু আবারও কানেকশন তৈরি করেছে যে যদি আবারও কনর শিল্ডসকে রিসাইন করানো যায়। দেখা যাক কনর শিল্ডস 2025-26 সিজনে আইএসএলে ফিরে আসে কিনা, কারণ মেনলি আনসার্টেনিটির জন্যই কিন্তু বেশ কিছু ক্লাবের সাথে ভালো লেভেলের কথাবার্তা যাওয়ার পরেও সিগনেচার হয়নি, ডিল ভেস্তে যায়। এবং গোটা ইন্ডিয়ান ফুটবলের আনসার্টেনিটি দেখে কনর শিল্ডসও কিন্তু তার কাছে আরও যে অফার ছিল সেগুলোকে আর এন্টারটেন করেনি, কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তার কাছে অন্য কোনো ক্লাবের অফারও নেই। আর লাস্ট অবশ্যই যে প্লেয়ারের কথা বলবো বা যাকে নিয়ে একটু বেশি সময় আমি ব্যয় করব সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের নতুন সিগনেচার জয় গুপ্তা। এবার পার্টিকুলার জয় গুপ্তাকে নিয়েও আমার সময় ব্যয় করার মতো কিছু নেই, তার 4 বছরের একটা সিগনেচার আজকে অফিসিয়ালি ইস্টবেঙ্গলের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে। এর অনেক দিন আগে তার পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছিলো, আরও তার বহুদিন আগে এফসি গোয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু মাঝখানে কিছু একটা রিজনের জন্য পুরো বিষয়টা পেন্ডিং ছিল। এবার সব কিছু লাকিলি কমপ্লিট হয়েছে এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে 4 বছরের যে একটা মেগা কন্ট্রাক্ট হয়েছে সেটা অফিসিয়ালি প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে তারপর একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে। এবার ইস্টবেঙ্গল এই যে মিডিয়া টিমটা রয়েছে বা সোশ্যাল মিডিয়া টিমটা রয়েছে, এরা একটা আলাদা করে কোথাও মানে স্যালুটের যোগ্য বা কোথাও একটা আলাদা ক্রেডিটের দাবি রাখে যে যে ধরনের ক্রিয়েটিভিটি প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমরা দেখতে পাই সেটারও অন্যথা কিন্তু জয় গুপ্তার ক্ষেত্রে হয়নি। তো সিরিয়াসলি একটা মিডিয়া টিম বা একটা সোশ্যাল মিডিয়া টিম কীভাবে ইন্ডিয়ান ফুটবলে কাজ করছে এই ধরনের আনসার্টেন সিচুয়েশনে, এটা কিন্তু অবশ্যই বাকি টিমগুলোর দেখার রয়েছে, কারণ হাতে গোনা কয়েকটা টিম আর রয়েছে আইএসএলে যারা এই ক্রিয়েটিভিটির কিছু কাজ করে, যেমন বেঙ্গালুরু এফসি আরও একটা নাম। বাকিদের সেই অর্থে বিরাট কিছু হাইফাই নেই, মাঝে মাঝে করে মাঝে মাঝে থাকে না। এর আগে আমরা দেখতাম হায়দ্রাবাদ, গোয়া বা ওড়িশা মাঝে মাঝে কিছু ভালো কাজ করতো, বাকি সেইভাবে কারোর নাম অন্তত পক্ষে নেওয়া যাবে না। তো সেই ইস্টবেঙ্গল মিডিয়া টিমের তরফ থেকে অফিসিয়ালি এক্সক্লুসিভ তার অ্যানাউন্সমেন্ট এসেছে এবং আমরা জানি যেটা আগে থেকেই যে 4 বছরের একটা ডিল সেটা অফিসিয়ালি জানানো হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে যে জয় গুপ্তা দেখো একজন লেফট ব্যাক বা একজন লেফট সেন্টার ব্যাক, দুটো পজিশনে খেলতে পারে। মেনলি আমরা তাকে লেফট ব্যাক হিসেবেই খেলতে দেখেছি এবং ইস্টবেঙ্গলে সে এসেছে লেফট ব্যাক পজিশনের জন্যই। কিন্তু যে প্রবলেমটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে রয়ে গেল বলে অন্ততপক্ষে পার্সোনালি আমার মনে হচ্ছে, বা এখানে ভিডিও দেখতে আসা বহু ইস্টবেঙ্গল সমর্থকেরও মনে হচ্ছে, যে হোয়াট ইজ দ্য সলিউশন অফ রাইট ব্যাক পজিশন, সেই জায়গাটা কি মেরামত হবে না? বহু প্লেয়ারের তো নাম উঠেছিল, সেই জায়গাটা কি মেরামত হবে না? কারণ অনেকে এখন বলতে পারে যে দেখো উইন্ডার ট্রান্সফার উইন্ডো রয়েছে এবং সেখানে কি ইস্টবেঙ্গল প্লেয়ার সিগনেচার করাবেই, কারণ রাইট ব্যাকের জায়গাটা যে ভোগাতে পারে এটা এই মুহূর্তে পরিষ্কার। কিন্তু তার আগে এটাই মাথায় রাখতে হবে যে সুপার কাপ রয়েছে, সুপার কাপটা ভীষণভাবে ইন্ডিয়ান ক্লাবগুলোর জন্য মানে আইএসএল ক্লাবগুলোর জন্য ভাইটাল। কেন ভাইটাল না, তার চ্যাম্পিয়ন হতে পারলে এএফসি ক্লাব কম্পিটিশনে একটা স্লট পাওয়া যায়, আইদার তুমি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলো অথবা সেখানে হেরে গিয়ে চ্যালেঞ্জ লিগ খেলো, যে কোনো একটা, সেই স্লটটা পাওয়া যায়। এবং আমরা জানি যে একটা স্লট পাওয়া মানে অনেক কিছু সেখানে অ্যাডভান্টেজ রয়েছে, ক্লাব হিসাবে দেশকে রিপ্রেজেন্ট করা এবং একটা বিরাট রেভিনিউর রাস্তা রয়েছে, প্লেয়ারদের একটা বড় এক্সপোজার রয়েছে। তো সেটা কিন্তু কোনো ক্লাবই মিস করতে চায় না। সুপার কাপের মতো একটা মঞ্চ, একটা নকআউট টুর্নামেন্ট, সেখানে রাইট ব্যাকের মতো একটা পজিশন যেখানে ইস্টবেঙ্গলের ওভারঅল বাকি পুরো জায়গাগুলো কিন্তু কম্প্যাক্ট, প্রত্যেকটা জায়গা ভালো, কিন্তু যখন এই ধরনের টুর্নামেন্টে ইস্টবেঙ্গল নামবে রাইট ব্যাক, একজন ভালো রাইট ব্যাকের যে অভাব সেটা কিন্তু ইস্টবেঙ্গলে পরিলক্ষিত হবে। নেক্সট হচ্ছে যে আইএসএল কিন্তু শুরু হয়ে যাবে ডিসেম্বরের মাঝামাঝি থেকে। তো শুরুর দিকটা একদম যে ইনিশিয়াল পার্টটা যেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা টিম চায়, প্রত্যেকটা টিমের একটা মোটিভ থাকে যে ম্যাক্সিমাম শুরুর দিকে যতটা পয়েন্ট কালেক্ট করা যায় ততটা কিন্তু টিমের জন্য ভালো, কারণ যত টুর্নামেন্ট এগোবে, এটা গোটা পৃথিবীর লিগের একটা নিয়ম, যত টুর্নামেন্ট এগোবে প্লেয়ারদের ফ্যাটিক বাড়বে, প্লেয়ারদের ক্লান্তি বাড়বে এবং কোথাও যে রিদিমটা সেই রিদিমটা একটু ব্রেক করতে করতে যাবে। সবার ক্ষেত্রে হয় বলছি না, কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম ক্লাবের ক্ষেত্রে হয়। 2-4টে ক্লাব থাকে, তাদের একটা কনসিস্টেন্ট রান থাকে, তো ইস্টবেঙ্গল যদি সেটা করতে পারে তো সিরিয়াসলি খুব ভালো। এবারে কিন্তু সেরকম টিম রয়েছে, কিন্তু শুরুর দিকে এই যে রাইট ব্যাকের পজিশনটা এটাও কিন্তু ভোগাতে পারে, কারণ যে রাইট ব্যাকরা হাতে রয়েছে তাদের নিয়ে তুমি যখন মাচ স্ট্রঙ্গার একটা অ্যাটাকিং টিমের এগেনস্টে নামবে, যাদের অ্যাটাকটা অনেক বেটার, তখন কিন্তু এই জায়গাটা অনেক বেশি করে ভোগাবে। কিন্তু এটার আবার সলিউশনও রয়েছে। কেমন সলিউশন রয়েছে না, আনোয়ার আলীর মতো একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু অ্যাজ আ রাইট ব্যাক খেলতে পারে, এবং মার্তান রায়নাকে আমরা দেখেছি যে সেন্টার ব্যাক পজিশনে কিন্তু ভালো খেলতে, এবং তার পাশাপাশি লালচুং নুঙ্গা রয়েছে। লালচুং নুঙ্গা কিন্তু অস্কার ব্রুজোর হাতে পড়ে তার ডিফেন্স অনেক বেটার হয়েছে, তাকে লেফট ব্যাকে ইউজ করা হয়েছে এবং সেখানে সে সাকসেসফুলি খেলেছে। সেই জায়গাটায় কিন্তু সে অন্ততপক্ষে ধরে রাখতে পেরেছে, কোচের মান রাখতে পেরেছে। যেমনই হোক না কেন,
অন্তত পক্ষে যে টালমাটাল সিচুয়েশন ছিল কার্লোস কোয়াদ্রাতের সিস্টেমে লালচুং নুঙ্গার খেলার মধ্যে, সেটা অনেকটা রিকভারি করেছে অস্কার ব্রুজোর প্লেইং স্টাইলে। তো তাকে সেন্টার ব্যাক হিসাবে ইউজ করে আনোয়ার আলীকে কিন্তু রাইট ব্যাক হিসাবে কোচ ইউজ করতে পারেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে দ্যাট কুড বি আ স্টপ গ্যাপ প্ল্যানিং, সেটা কিন্তু লং টার্মে হতে পারে না। কারণ শুধুমাত্র তাহলে তোমার বেঞ্চে মার্তান রায়না ইন্ডিয়ান সেন্টার ব্যাক, একমাত্র সেন্টার ব্যাকই কিন্তু ব্যাকআপ থাকছে, বিদেশি কিন্তু কোনো সেন্টার ব্যাকও নেই ব্যাকআপে। কেভিন সিবিএ রয়েছে, সে শুরু থেকে খেলবে, তাহলে কোথাও অপশনসের অভাব কিন্তু তখন আবার বেঞ্চে অস্কার ব্রুজোর জন্য হয়ে যাবে। আর বাকি যারা রয়েছে, সেটা প্রভাত লাকড়া বলো, সেটা মোহাম্মদ রাকিব বলো, তুমি যখন একটা স্ট্রং অ্যাটাকিং টিমের এগেনস্টে নামবে, ধরো গোয়া, ধরো ডার্বিতে মোহনবাগান, ধরো মুম্বাই সিটি এফসি বা বেঙ্গালুরু এফসি, যাদের অ্যাটাকিং যে সাইডটা সেটা অনেক বেশি করে স্ট্রং, সেই টিমের এগেনস্টে কিন্তু রাকিব বা প্রভাত লাকড়া তারা কিন্তু ফাম্বেল করে, তারা স্ট্রাগল করে। সেই জায়গাটা যতটা কমানো যায় সেটা কিন্তু কোচ চেষ্টা করবেন যে আরও বেটার কোনো প্লেয়ারকে দিয়ে স্টপ গ্যাপ হলেও তাকেই সেই জায়গাতে ইউজ করতে। কিন্তু এটার একটা লং টার্মে সলিউশন দরকার, ঠিক যেমনটা সেন্টার ব্যাকের ক্ষেত্রে হয়েছে, ঠিক যেমনটা লেফট ব্যাকের ক্ষেত্রে হয়েছে, ঠিক তেমনটা কিন্তু রাইট ব্যাকের ক্ষেত্রে দরকার। কারণ তোমার মিডফিল্ড ভালো, তোমার উইঙ্গাররা ভালো এসেছে, সেন্টার ফরওয়ার্ডে তোমার বিদেশি ইন্ডিয়ান মিলিয়ে ভালো প্লেয়ার রয়েছে, অ্যাটাকিং ভালো প্লেয়ার রয়েছে। শুধুমাত্র ওই একটা জায়গার জন্য দেখা যাবে যে ওই জায়গাটা কিন্তু অন্য ক্লাবগুলোর কাছে একটা কোথাও টার্গেট পয়েন্ট হয়ে যাচ্ছে। তো ইস্টবেঙ্গল খুব তাড়াতাড়ি হয়তো রাইট ব্যাকের ব্যাপারটাকে সলিউশন করার চেষ্টা করবে, এবং সম্ভবত যে প্লেয়ারকে নিতে হবে তাকে উইন্ডো দিয়েই নিতে হবে, তাকে ট্রান্সফার ফির বিনিময়ে নিতে হবে। তবে হ্যাঁ, রাস্তা অন্য রয়েছে, অন্য যে প্লেয়ারকে টার্গেট করছে তার ক্লাবের সাথে যদি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যায়, তাহলে সেখান থেকে ইজিলি সেই প্লেয়ার ফ্রিতে সই করতে পারবে। আর দেখা যাক সেটা কি হয়। কারণ যেটা শোনা যাচ্ছিল যে এই যে আন্ডার-23 টিমটা রয়েছে, এই টিমটা থেকে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে, এবং সেখান থেকে যদি রাইট ব্যাক কাউকে টার্গেট করে থাকে তো ভালো জিনিস, ভালো কথা। দেখা যাক কি হয়। অন্ততপক্ষে আমি আশা রাখছি যে যেটুকু রয়েছে সময়, এই বছরের যা ম্যাচ রয়েছে, সেখানে হয়তো স্টপ গ্যাপ দিয়েই অস্কার ব্রুজো তিনি চালানোর চেষ্টা করবেন। কিন্তু জানুয়ারি মাসে তিনি ভীষণভাবে চাইবেন, বা অন্ততপক্ষে ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টও ভীষণভাবে চাইবে যে রাইট ব্যাকের জায়গাটায় জয়গুপ্তার মতো আরও একজন স্ট্রং প্লেয়ার দিয়ে ভর্তি করতে, যাতে পুরো ডিফেন্স লাইনটা স্ট্রং হয় এবং অন্ততপক্ষে একটা সলিড ডিফেন্সিভ লাইন নিয়ে আইএসএল এর যে পিক টাইমটা সেখানে ইস্টবেঙ্গল খেলতে পারে। দেখা যাক কি হয়। তোমাদের পছন্দে কোন কোন প্লেয়ার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। নাম অনেক উঠেছিল, এর থেকে বেশি আর কিছু আমার বলার নেই। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।